বিয়ে করেছি মাস পাশেক হবে। জামাই আমার দেখতে শুনতে মাশাআল্লাহ, কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে। স্কুল, কলেজ, অফিসে সহকারী এবং পাড়া প্রতিবেশী কোনো মেয়ে বাদ নেই যারা ওকে ফোন বা মেসেজ করে না। বউ হিসেবে এটা আমি একদম পছন্দ করি না, কারণ নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চাই না। এমনি এক সন্ধ্যায় দুজন বসে গল্প করছি, মুহূর্তটা খুব সুন্দর ছিল। হঠাৎ ওর ফোনে কল আসে। ও কল রিসিভ করে আড্ডা জুড়ে দেয়। প্রায় 2 ঘন্টা ফোনে কথা বলে বারান্দা থেকে রুমে এসে আমায় বলে, সরি সরি, একটু লেট হয়ে গেল। আসলে কলেজের এক বান্ধবী ফোন করেছে, অনেকদিন পর কথা, তাই একটু লেট হয়ে গেল। রাগে আমার মাথা কাজ করছিল না। যতই বান্ধবী হোক তাই বলে বউ রেখে বান্ধবীর সাথে 2 ঘন্টা কথা বলবে? রাগে তার সঙ্গে কথা না বলে না খেয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। কিছুদিন পর একদিন সকালে ও অফিসে যাচ্ছিল, দরজা খুলে বের হতেই পাশের বাসার এক মেয়ের সাথে দেখা। দুজন গল্প করতে করতে নিচে নেমে একই রিকশায় করে চলে গেল। আমি হাঁ হাঁ হয়ে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, স্বামী আমার তাহলে ওই মেয়ে কেন ওর পাশে রিকশায় যাবে? একই সঙ্গে রিকশায় যাওয়ার সময় নিশ্চয়ই মেয়েটার চুল ওর মুখে পড়বে, ওর হাত দিয়ে সেগুলো সরিয়ে দেবে। এভাবেই তো আস্তে আস্তে প্রেম পড়ে যাবে। মন খারাপ করে ঘরে এসে বসে রইলাম। কি করব বুঝতে পারছিলাম না। এভাবেই কেটে গেল কয়েকদিন। একদিন রাতে দুজন একসঙ্গে বসে খাচ্ছিলাম। হঠাৎ ওর অফিসের একটা মেয়ে বন্ধু ফোন দেয়। ও ফোন রিসিভ করে কথা বলতে থাকে। ওর খাওয়ার কোনো হুঁশ নেই, কথা বলতেই ব্যস্ত। এক পর্যায়ে ও বলে, ঠিক আছে, কল অফিসে তোমার হাতের রান্নাই খাবো, তুমি চিন্তা করো না। আমার মাথায় বাজ পড়ল। কি বলে? কোন না কোন মেয়ের জন্য আমার বানানো খাবার অফিসে খাবে না? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কোনো রকম রাত পার হলো। সকালেও খাবার না নিয়ে অফিসে চলে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এমন চলতে থাকলে তো আমার স্বামী আমার আর থাকবে না। ভেবে চিন্তায় যা সিদ্ধান্ত নেওয়ার তা নিলাম। রাতেও বাড়ি ফেরার পর জিজ্ঞেস করলাম, কোথায় ছিলে এতক্ষণ? অফিসে। এত লেট হলো কেন? প্রতিদিন তো এই সময় বাড়িতে আসি। আমি একটু কেসে নিলাম। আসলেই তো ও প্রতিদিন একই সময় বাড়িতে আসে। রাতে ওকে খাবার দিলাম, ও খেলো না। আমি জিজ্ঞেস করলাম, খাবে না কেন? বাহির থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, নতুন প্রেমিকা হয়ে গিয়েছে। মানে কি? মানে কি সেটা তো তুমিই জানো। তুমি কার সঙ্গে খেয়ে এসেছো? অফিসের বস আজ খাইয়েছে ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে। আমি থেমে গেলাম। ওকে শাসন করার সব রাস্তা কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছে। রাতে দুজন শুয়ে আছি। আমি অপেক্ষা করছিলাম ও একটা ভুলের জন্য। ও ভুল করা মাত্রই কঠিন থেকে কঠিনতর শাসন করব। এরই মাঝে ওর ফোন বেজে ওঠে। ওর হাত থেকে সবল মেরে আমি ফোনটা নিজের হাতে নিয়ে বলি, এত রাতে কে তোমায় ফোন করেছে? সারাদিন বাইরে বাইরে তাকে সময় দাও, তবুও কি তার হয় না? এত রাতে কেন ফোন করেছে? আশ্চর্য! কি বলো? কে ফোন করবে? তো ফোনটা কি এমনি এমনি বাজছে? আরে স্ক্রিনে তাকিয়ে দেখো, তোমার বড় ভাই ফোন করেছে। আমি স্ক্রিনে তাকিয়ে খুব লজ্জা পেলাম। ওকে বলার মতো আর কোনো ভাষা খুঁজে পেলাম না। মানুষটাকে কি তবে আমি মিথ্যামিথ্যি সন্দেহ করছি? সকাল হলো। ও অফিসে যাচ্ছিল। আমি বারান্দা থেকে নিচে তাকিয়ে রইলাম। পাশের বাসার মেয়েটা ওর কাছে এলো। যখনই দুজন রিকশা উঠতে যাবে ঠিক তখনই ও ওপরে তাকালো। আমাকে দেখে মেয়েটাকে একা রেখে ও চলে গেল। এভাবেই ওকে প্রায় 1 মাস গাইড করার পর নিজের মনে একটু শান্তি এলো। এতদিনে বুঝলাম ও আমায় খুব ভয় পায়। মনের শান্তিতে একদিন রাতে ওর জন্য পিঠা বানাচ্ছে। পিঠা বানিয়ে রুমে আসার সময় শুনলাম ও খুব আস্তে আস্তে ফিসফিস করে কার সাথে যেন কথা বলছিল। আমি কয়েক সেকেন্ড রুমে ঢুকে ওর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে নিজের কানে ধরলাম। যতই হ্যালো হ্যালো করলাম কিন্তু কেউ কথা বলছিল না। ওকে খুব কড়া ভাষায় জিজ্ঞেস করলাম, তার মানে এসব তলে তলে চলে? আরে না, তুমি যা ভাবছো তা না। তবে কি?
দেখো ওটা আননোন নম্বর, আমি চিনি না। মোবাইলে তাকিয়ে দেখলাম নম্বরটা সেট করা নেই। সুন্দর পরিবেশও খুব গামাচ্ছিল। আমি কড়া কড়া কথা বলে শেষবারের মতো বললাম, আর যদি কোনো দিন দেখি কোনো আননোন নম্বর তুমি রিসিভ করেছো, তবে বাপের বাড়ি তো যাবই, সাথে তোমাকে জেলের ভাত খাওয়াবো, মনে রেখো। ও কিছু বলল না। ওর জন্য বানানো পিঠাগুলো ফ্রিজে রেখে দিলাম। খুব ইচ্ছে হয়েছিল ওকে খাইয়ে দিতে, তবে আমি খুব রাগ করেছি এটা বোঝানোর জন্য ওকে আর খেতে দেইনি। মনে মনে আমি খুব খুশি, ইচ্ছে করে এত রাগ দেখিয়ে ওকে আমার কাছে রাখতে পারছি। আমি ওকে খুব ভালোবাসি, ওর ভাগ কাউকে দিতে চাই না বলে আমার এই রাগ হওয়ার নাটক করতেই হয়। এভাবেই কেটে গেল কয়েকদিন। ও অফিসে চলে গেল, আমি রান্না বান্না শেষ করে একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেট থেকে ফেরার পথে একদল যুবক আমার সামনে এসে দাঁড়ায়। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি পুরনো একটা গ্যারেজ চেয়ারের সঙ্গে বাঁধা, আমার মুখে কাপড় বাঁধা। আমি কথা বলতে পারছি না। আমার পাশে 4-5টা ছেলে আলোচনা করছে, মামা এই মালটারে ওর জামাই খুব ভালোবাসে, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাত করা যাবে। কিডন্যাপ তো করছি, কিন্তু দেখিস মেয়েটা যেন পালাতে না পারে। চিন্তা করিস না মামা, মালটার জামাই নম্বর নিয়ে কল দে, ভালো চাকরি করে, বলা মাত্রই টাকা দিয়ে দেবে। আমার মুখ বাঁধা, আমি কিছু বলতে পারছি না। ভয়ে আমার হাত পা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু আমার দৃশ্য বিশ্বাস ছিল আমাকে বাঁচাতে ও সব কিছু করতে পারে। কিডন্যাপারের একজন ওর নম্বরে কল করলো। আমি দেখলাম যে কল করছে সে বারবার ওর নম্বরে কল দিচ্ছিল। কিছুক্ষণ পর লোকটা বিরক্ত হয়ে বলল, মামা হালায় তো ফোন ধরে না, বারবার কেটে দেয়। কি কস, ফোন কাটে কা, আবার কল দে। কিছুক্ষণ আবার কল দেওয়ার পর লোকটা খুব বেশি বিরক্ত নিয়ে বলে, মামা হালায় তো নম্বর বিজি করে রেখেছে, মনে হয় নম্বর ব্ল্যাকলিস্ট করছে। আমার দেহ থেকে প্রাণটা উড়ে গেল। এবার মনে হয় আর বাঁচতে পারবো না। ওকে তো আমি নিজেই খুব বেশি শাসন করে বলেছিলাম অপরিচিত নম্বর কখনোই রিসিভ না করতে। এদিকে লোকগুলো আলোচনা করছে, মামা যেমনটা ভেবেছিলাম তেমনটা তো হইল না, চল মাইয়েডারে মেরে কোথাও ফেলে রেখে আসি। আরেকজন বলল, ঠিকই বলেছিস, ম্যাডাম তো আমাদের সবাইকে দেখেছে, ছেড়ে দিলে পরে পুলিশের কাছে যাইব। আরেকজন বলে উঠে, তাকে মেরে না ফেলালে আমরা বাঁচতে পারবো না, সারা জীবন জেলের ভাত খাইতে হইব। বাকি সবাই এভাবেই মত দিয়েছে যে আমাকে মেরে ফেলা হবে। আমি বারবার মাথা নাড়াচ্ছিলাম, মনে মনে ভাবলাম, কোন দুঃখে জামাইকে এত শাসন করতে গেলাম। পিঁপড়ে ঠেলাতে গিয়ে এখন নিজেই কুমুরের মুখে পড়ে গেলাম। মনে মনে জামাইকে একটু বকাও দিলাম, বলদের ঘরের বলদ, না হয় আমি বলছি অপরিচিত নম্বর না ধরতে, তাই বলে সত্যি সত্যি তুই এটাই করবি? তবে মনে হয় না এই লোকগুলো আমায় জ্যান্ত ছেড়ে দেবে। হা হা, এ কেমন বিচার আপনারা বলেন তো, জামাইকে শাসন করে কি ভুল করলাম?